তাহলে ক্লিন ইমেজের কেউ নাই। দেখুন, এই যে ভয়ঙ্কর গণহত্যার কথা বললাম, তারপর 7 মাসেরও বেশি পার হয়ে গেছে, প্রায় 7.5 মাস। আপনি কি আওয়ামী লীগের কারো মুখ থেকে এই 7.5 মাসে শুনেছেন যে এই গণহত্যার জন্য কারোর মধ্যে অনুশোচনা হয়েছে, এই গণহত্যার জন্য তাদের নেতৃত্বের সমালোচনা হয়েছে? এই সমালোচনা করবে কি হবে? তার তো বেরোতেই পারছে না, প্রত্যেকে বেরোবে। সবাই তো পলাতক। যদি সবাই পলাতক হয় তাহলে আপনি কাকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ করবেন? আপনি বলছেন সবাই পলাতক। পলাতক কেন? কোনো ভালো লোক তো পালানোর কথা না, কোনো নিরপরাধ লোকের তো পালানোর কথা না। তাহলে যারা পালিয়ে গেছে আপনাকে বুঝতে হবে তারা অপরাধী, আর যারা অপরাধী তাদেরকে আপনি ক্লিন ইমেজের কি করে বলেন? আমার বুঝে আসছে না। কিন্তু যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন শক্তিশালী জায়গা থেকে আমরা গত কিছুদিন যে বিতর্কটা শুনছি, বিভিন্ন জায়গা থেকে যে আলোচনা চলছে, যে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে অনেকে ভাবছে আসলে যে আওয়ামী লীগ একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে, তাহলে বাংলাদেশের পলিটিক্স ইনক্লুসিভ যে এটা আমি মনে করি যে এটা আওয়ামী লীগেরই একটা কৌশল হিসাবে তারা বাজারে ছাড়ছে। তারা 1978 সাল 75 সালে তাদের অভিজ্ঞতার পর যে পদ্ধতিতে তারা 78 সালে কামব্যাক করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র তিনি পুনরায় চালু করে দিলেন, সেই সময় আরো অনেক দলের সঙ্গে আওয়ামী লীগ একটা দল নিবন্ধিত হয়েছিল, এবং সেই আওয়ামী লীগ নিবন্ধনের ক্ষেত্রে তুলনামূলক আজকের যে ধরনের ভালো আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, সেরকম একদল ভালো আওয়ামী লীগের সেই নিবন্ধন নিয়েছিলেন। এবং আমরা দেখেছি মানে 3 বছরেরও কম সময়ের ব্যবধানে তারা শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে আওয়ামী লীগের নেতৃত্বে বসিয়েছিলেন, এবং এরপর 41 বছর তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের কবলে নিপতিত হয়েছিল। বাংলাদেশে এক ভয়ঙ্কর মাফিয়াতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। এই মাফিয়াতান্ত্রিক শাসন ব্যবস্থার চাতাকলে পড়ে এই দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের আন্তর্জাতিক ইমেজ ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এখন এরকম স্বপ্ন পরিকল্পনা কারো থাকতেই পারে যে আবার সেরকম একদল কথিত ভালো আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে, আজ হোক কাল হোক কোনো একদিন আবার যাদের ফিরে আসার দরকার তারা মনে করছে তারা ফিরে আসবে। এখন যেটা বলছিলাম যে ভুল স্বীকার করা, অনুশোচনা প্রকাশ করা, ক্ষমা চাওয়া দূরের কথা, বরং আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে দেখবেন জুলাই অভ্যুত্থানকে তারা সন্ত্রাসী তৎপরতা হিসেবে আখ্যা দিচ্ছে, এবং এটার বিরুদ্ধে কথিত ভালো আওয়ামী লীগেরা কেউ প্রতিবাদ করছে না। তাহলে আপনি আপনার জাজমেন্টটা কি ব্যাপারে? আচ্ছা, এই যে আওয়ামী লীগের একটা কথা হচ্ছে, আওয়ামী লীগের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন বা এখনো সমর্থন করেন। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এই সমর্থকদের নিয়ে আসলে কি হবে? এই সমর্থক আপনি তো জানেন যে ওই যে অনেকগুলো আন্তর্জাতিক ইসলামিক এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন আছে না, সো কল্ড ইসলামিক, তাদেরও কিন্তু প্রচুর সমর্থক আছে, এবং সমর্থক থাকলেই কি আপনি তাকে স্বাভাবিক রাজনৈতিক স্পেসে তাকে জায়গা দিয়ে দেবেন? বহু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশে শুধু না, সারা পৃথিবীতে বহু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বহু সমর্থক আছে। যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের সমর্থক আছে না? নিষিদ্ধ করা হয়েছে না? কেন করা হয়েছে? তারা সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী সংগঠন কিভাবে? এখানে একটু বলে, অনেকেই বলেন যে আওয়ামী লীগের দল হিসাবে তো আওয়ামী লীগ অপরাধ করেনি। বলেন এই কথা, দল হিসাবে আওয়ামী লীগ অপরাধ করেনি। আমি এক্স্যাক্টলি তারিখটা এই মুহূর্তে মনে নেই, যেদিন 5 আগস্টের কয়েকদিন আগে গণভবনে 14 দলীয় জোটের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সারা দেশে সেনা মোতায়েন করা হবে। সেই ঘোষণাটা কে দিয়েছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই মুহূর্তে 14 দলীয় জোটের নেতা ওবায়দুল কাদের। একটা দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিচ্ছে, আপনার সেন্টেন্সটা মনে থাকবার কথা, কি সিদ্ধান্ত হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তিনি বলেছিলেন শুট এট দ্য সাইড, তার মানে গুলি করতে বলেছিলেন। আওয়ামী লীগের গায়ে দায় আসে না, দল হিসাবে আওয়ামী লীগ দায়ী না। আপনি খুঁজলে হাজারো এভিডেন্স পাবেন যে দল হিসাবে আওয়ামী লীগ, সংগঠন হিসাবে ছাত্রলীগ এই গণহত্যার পিছনে আছে। সুতরাং তাদের সংগঠন হিসাবে, দল হিসাবে তারা প্রস্তুত হবে, এটাই তো হওয়ার কথা স্বাভাবিক আইনি করতে।